আসসালামু আলাইকুম। মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদেরকে আমি প্রবলেমস অফ গভর্নেন্স, শাসনের সমস্যাবাড়ি, যেটা এটার সেকেন্ড চ্যাপ্টারের গভর্নেন্স, স্টেট, পিপল অ্যান্ড পলিটিক্স, তো সরকার, রাষ্ট্র, জনগণ এবং রাজনীতি এ সম্পর্কিত যে টপিকসগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই এটা আশা করি আমার কলেজের ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্যান্য কলেজের যারা শুনছো। আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তো এই চ্যাপ্টার থেকে আমরা সম্ভাব্য যে জিনিসগুলো সেটা হলো আমি আগেই টপিক্সটা বলছি, এটা তোমাদের গভর্নেন্স, স্টেট, পিপল অ্যান্ড পলিটিক্স, সরকার, রাষ্ট্র, জনগণ এবং রাজনীতি। তো এখানে আমরা অনেকগুলো চ্যাপ্টারে আছে, সেখানে আমরা সরকার কি, উত্তম সরকারের বৈশিষ্ট্যগুলো কি এটা জানতে পারবো। সাংবিধানিক যেটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটা কি, এর বৈশিষ্ট্যসমূহ কি। আধুনিক রাষ্ট্রে সরকারের সমস্যাবলীগুলো কি। আধুনিক সরকারের শ্রেণীবিভাগ সমূহ, গতানুগতিক সরকার শ্রেণীবিভাগের মধ্যে যে কম্পারিজম আলোচনা সেটা, এবং আধুনিক যুগে সরকারের কর্মপরিধির বৃদ্ধির প্রধান কারণসমূহ। তো এখানে দেখো তোমরা আগেই টপিকটা সম্পর্কে জানে যে গভর্নেন্স, স্টেট, পিপল অ্যান্ড পলিটিক্স। তো এখানে আমরা বলতে পারি যে প্রথমেই দেখতে পেলাম যে সরকার কি। তো সরকারটা কি, এটা হলো যে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড যে রাজনৈতিক সংগঠনের সাহায্য করে রাষ্ট্র পরিণত হয়। সাধারণত সে অর্থে রাজনৈতিক সংগঠন যে একটা ভৌগোলিক একটা যে ভূখণ্ড নিয়ে যে রাজনৈতিক সংগঠনের সাহায্যে একটা রাষ্ট্র গঠন করা হয়, এই রাজনৈতিক সংগঠনটাই হলো সরকার। সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন এবং আইন শৃঙ্খলা রক্ষা করে। এর মাধ্যমেই রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা, আদেশ নিষেধ প্রকাশিত হয়। এই ব্যাপক অর্থে রাষ্ট্রের সকল নাগরিককে বোঝায়, কেননা নাগরিকই সরকার গঠন এবং পরিচালনা করে। আর প্রকৃত অর্থে সরকার গঠিত হয় রাষ্ট্রের শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিদের সমন্বয়ে। এটা হলো একটা সাধারণ একটা কথা, যে সরকারটা হলো কি রাষ্ট্র সংগঠনের একটা অপরিহার্য উপাদান। সরকারের মাধ্যমেই একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয় এবং জনগণের স্বাধীনতার ইচ্ছা বা অবস্থার প্রতিফলন ঘটে এটা সরকার মাধ্যমে। এখন এরিস্টটল এটা সম্পর্কে বলেছিলেন, দ্য গভর্নমেন্ট ইজ এভরিহোয়ার, দ্য সভরেন ইন দ্য স্টেট অ্যান্ড দ্য কনস্টিটিউশন ইজ ইনফ্যাক্ট দ্য গভর্নমেন্ট। অর্থাৎ সরকার রাষ্ট্রের সর্বত্রই সার্বভৌম এবং মূলত সংবিধানই হলো সরকার। গ্যাটেলের মতে এটা ছিল সরকার হচ্ছে রাষ্ট্রের প্রাণস্বরূপ, হার্ট। এরপর অধ্যাপক বার্গ বলেছিলেন সরকার হলো মানুষের জ্ঞানের সাহায্যে এক ধরনের আবিষ্কার, যার মাধ্যমে মানুষ তার ইচ্ছাকে পরিপূর্ণ করে থাকে। অধ্যাপক লাস্কি তার এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে বলেছিলেন রাষ্ট্র ব্যবস্থায় কতিপয় ব্যক্তি মনোনীত বা নির্বাচিত হয় জনগণের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করার নামই হলো সরকার। আর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে জন মেরিয়ট বলেছিলেন সরকার হলো মূলত জীবন, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের একটা সমন্বিত রূপ। অধ্যাপক ফাইনাল তার দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ মডার্ন গভর্নমেন্ট গ্রন্থে বলছিলেন সরকার হলো মানবিক সমবায়ের কাঠামোগুলোর একীভূত একটি সংগঠন, ভ্রাতৃত্বের বন্টনমূলক এবং বিন্যাসগত ধরন এবং তাদের কার্যসিদ্ধ প্রণালী। এই দেখো, এই জিনিসগুলা বিভিন্ন রকমের দার্শনিকরা বিভিন্নভাবে বলছেন। অধ্যাপক গার্নার বলছে সরকার হলো এমন একটি কার্যনির্বাহী মাধ্যম যার মন্ত্র বা যার মাধ্যমে রাষ্ট্র সাধারণ নীতি নির্ধারিত হয় এবং যার দ্বারা সাধারণ কাজকর্মে নিয়ন্ত্রিত এবং সাধারণ কাজে সহায়তা হয়। এগুলো বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে সরকার সংজ্ঞা দিয়েছেন। এখন আমরা বলতে পারি যে সরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটা কি মূল মন্ত্র বা চাবিকাঠি। এটা রাষ্ট্র আছে, কিন্তু এটা পরিচালনা করবে কারা, সেজন্য সরকার দরকার। সরকারের কার্যক্রম ছাড়া রাষ্ট্র অচল হয়ে পড়ে। রাষ্ট্রের কার্যক্রম যাদের দ্বারা পরিচালিত হয় তাদের সমষ্টিগত রূপকেই সরকার বলা হয়। এখন সরকারের তিনটি স্তর শ্রেণীবিন্যাস। সরকারের আগে ছিল গতানুগতিক যেটা ক্লাসিফিকেশন যেটা ছিল সরকারের, সেটাকে সাধারণত তিনটি স্তরে বিন্যস্ত করা যায়। এটা ছিল সরকারের গতানুগতিক শ্রেণীবিন্যাস, আধুনিক শ্রেণীবিন্যাস এবং অত্যাধুনিক বা সর্বাধুনিক শ্রেণীবিন্যাস। সরকারের গতানুগতিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এটা সরকার আদিকাল থেকেই সরকারের, এটা তোমরা জানো, এরিস্টটল সময় থেকে ঐতিহাসিক হেরোডোটাস 3 ধরনের ব্যবস্থা ভাগ করেছেন: রাজতন্ত্র, ধনিকতন্ত্র এবং গণতন্ত্র। এই 3 শ্রেণীতে বিভক্ত করেছিলেন হেরোডোটাস। দার্শনিক সক্রেটিস সরকার ব্যবস্থাকে রাজতন্ত্র, অবিচারতন্ত্র এবং গণতন্ত্র তিনিও 3 ভাগে বিভক্ত করেছেন। প্লেটো তার দি রিপাবলিক গ্রন্থে সরকারের 3টি বিশুদ্ধ ও 3টি বিকৃত রূপের কথা বলেছেন। এখানে তারা 3টি বলছে, যেমন এর রাজতন্ত্রের
রাজতন্ত্র, কতিপয়তন্ত্র এবং মধ্যম গণতন্ত্র, এটা প্লেটো রিপাবলিকে বলেছিলেন। এই বিকৃতটা ছিল স্বৈরতন্ত্র, রাজতন্ত্রের বিপরীতে ছিল স্বৈরতন্ত্র, কতিপয়তন্ত্র এটা ধনিকতন্ত্র, মধ্যমতন্ত্র যেটা ছিল এটা চরম চরম গণতন্ত্র। দার্শনিক অ্যারিস্টটল দুটি মূলনীতির উপর ভিত্তি করে সরকারকে শ্রেণীবিভাগ করেছিলেন। একটা ছিল সংখ্যানীতির উপর আর একটা ছিল উদ্দেশ্য নীতি। এই সংখ্যানীতি আবার দুই ভাগে ভাগ করা ছিল, একটা ছিল স্বাভাবিক নীতি আর একটা বিকৃত নীতি। সংখ্যানীতি একটা ছিল একজনের শাসন, এটা স্বাভাবিক রূপ ছিল রাজতন্ত্র, বিকৃত রূপটা ছিল স্বৈরতন্ত্র। কয়েকজনের শাসন অভিজাততন্ত্র অলিগার্কি, এটা ছিল ধনিকতন্ত্র। আর বহুজনের শাসন যেটা পলিটি বা গণতন্ত্র এবং পলিটি বা গণতন্ত্র, আর এটা বিকৃত রূপ ছিল গণতন্ত্র। উনি পলিটি বা গণতন্ত্রকে এটা উৎকৃষ্ট সরকার বলেছিলেন। এখন এটা দেখো, অ্যারিস্টটল সংখ্যানীতি দ্বারা বোঝাতে চেয়েছেন রাষ্ট্রের শাসন ক্ষমতা কয়েকজনের হাতে ন্যস্ত থাকে। উদ্দেশ্য নীতি হলো শাসকের শাসন নীতি। শাসক যদি জনগণের স্বার্থে শাসন করেন তাহলে তা হবে সরকারের স্বাভাবিক রূপ, আর যদি ব্যক্তির স্বার্থে করেন তাহলে তা হবে সরকারের বিকৃত রূপ। অ্যারিস্টটল পলিটিকে সর্বত্র আগেই বলছিলাম সরকার বলে অভিহিত করেছেন এবং গণতন্ত্রকে সে নিকৃষ্টতম সরকার বলছে। এটা অ্যারিস্টটলের মতবাদ ছিল, তোমরা এটা আগে জানো। তো সরকারের এটা গেল গতানুগতিক শ্রেণীবিন্যাস। এরপর দেখো সরকারের আধুনিক শ্রেণীবিন্যাস কি। রাষ্ট্রবিজ্ঞান আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বিভিন্ন দার্শনিক ছিলেন জন লক, রুসো, তারপর মন্টেস্কিউ, লিকক, মেরিয়ট প্রমুখের শ্রেণীবিভাগকে আধুনিক শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত করা হয়। এদের মধ্যে অধ্যাপক স্টিফেন লিককের একটা শ্রেণীবিভাগ আছে, তোমাদেরকে আমি চোখে দেখাতে পারবো। এটার প্রথম স্টেজেই ছিল, যেমন ছিল এখানে সরকার, হ্যাঁ সরকার থাকবে, সেখানে সরকার থেকে তোমাদের এই সরকারের দুইটা রূপ আসবে। একটা ছিল গণতন্ত্র, এটা দুই ভাগে ভাগ হবে, একটা গণতন্ত্র আর একটা হবে একনায়কতন্ত্র। এই গণতন্ত্রটাকে আবার ভাগ করবে, গণতন্ত্র দুইটাই থাকবে, একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র মনার্কিয়াল যেটা গভর্নমেন্ট নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আর একটা থাকবে হলো প্রজাতন্ত্র। এটা হলো গণতন্ত্রের দুইটারও প্রজাতন্ত্র। তারপর দেখো যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, এটার দুইটা ভাগ আছে, একটা হলো মন্ত্রী পরিষদ শাসিত সরকার থাকবে এটাই, আর প্রজাতন্ত্রে কি থাকবে রাষ্ট্রপতি শাসিত সরকার, এটা লিককের শ্রেণীবিন্যাস। তো মন্ত্রী পরিষদ শাসিত সরকারকে আবার এককেন্দ্রিক সরকার, আর রাষ্ট্রপতি সরকারকে যুক্তরাষ্ট্র, এটা আধুনিক একটা সরকার শ্রেণীবিন্যাস, যেটা শখের সাহায্যে তোমাদের যখন ক্লাস সম্ভব হবে তখন আমি আরও ডিটেলস দেবো। রাষ্ট্রবিজ্ঞানী লিকক সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে সরকারকে গণতন্ত্র, একনায়কতন্ত্র এবং রাষ্ট্রপ্রধানের ক্ষমতা আরোহণ পদ্ধতির ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতন্ত্র, শাসন ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে আবার এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্র সরকারের শ্রেণীবিন্যাস করেছে। রাষ্ট্রবিজ্ঞানী লিককের শ্রেণীবিন্যাস অর্থনৈতিক ও সাম্প্রদায়িক ভিত্তির প্রতিফলন ঘটেনি। সরকারের আধুনিক শ্রেণীবিন্যাস সম্পর্কে লিককের নীতি যেগুলো ছিল, যে নীতিগুলো অবলম্বন করছেন, একটা ছিল রাষ্ট্রপ্রধানের ক্ষমতায়ন, একটা ছিল ক্ষমতার বন্টন নীতি, তারপর ছিল সার্বভৌম ক্ষমতার অবস্থান, আইন ও শাসন বিভাগ। এগুলো ছিল তার শ্রেণীবিভাগে। যেমন রাষ্ট্রপ্রধানের ক্ষমতায়ন পদ্ধতির উপর ভিত্তি করে তিনি গণতান্ত্রিক সরকারকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্রে এই দুই ভাগে ভাগ যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন তাকে নিয়মতান্ত্রিক, যে জাপানে আমরা দেখতে পাই, আর পরোক্ষ নির্বাচনের মাধ্যমে লাভ করলে তাকে প্রজাতন্ত্র বলে। ক্ষমতার বন্টন নীতি উপর ভিত্তি করে তিনি গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করেছেন, যথা এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্র সরকার। যখন একটি কেন্দ্রের হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকে তখন তাকে এককেন্দ্রিক সরকার বলে, আর সাংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হলে তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। তারপর সার্বভৌম ক্ষমতার অবস্থান, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অবস্থান ও প্রয়োগ পদ্ধতির উপর ভিত্তি করে অধ্যাপক লিকক আধুনিক সরকারকে গণতন্ত্র, একনায়কতন্ত্র দুই ভাগে বিভক্ত করেছেন। সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকলে তাকে গণতন্ত্র বলে, আর সার্বভৌম ক্ষমতা যখন একজনের হাতে ন্যস্ত তখন তাকে কি বলবো, একনায়কতন্ত্র। আধুনিক আইন ও শাসন বিভাগ সম্পর্কের ভিত্তিতে অধ্যাপক লিকক গণতান্ত্রিক সরকারকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার এই দুই ভাগে ভাগ করেছেন। যে শাসন ব্যবস্থা শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে, আর শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী না থাকলে তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। এটা ছিল লিককের শ্রেণীবিন্যাস অনুসারে। এখন যে সর্বাধুনিক শ্রেণীবিন্যাস ছিল সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানী সর্বাধুনিক, যেটা অত্যাধুনিক শ্রেণীবিভাগ, সেখানে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাই বা সরকারি শ্রেণীবিন্যাসের প্রক্রিয়াকে সর্বাধুনিক শ্রেণীবিন্যাস বলে আখ্যায়িত করা হয়। ম্যাকাইবারের যে শ্রেণীবিভাগ, তিনি সাংবিধানিক, অর্থনৈতিক, সাম্প্রদায়িক সার্বভৌমত্বের ভিত্তিতে সরকার শ্রেণীবিভাগ করেছেন। তার সাংবিধানিক ভিত্তিটা ছিল রাজতন্ত্র, এর অর্থনৈতিক ভিত্তি ছিল প্রাচীন সরকার, সাম্প্রদায়িক ভিত্তি ছিল গোত্রীয় সরকার, সার্বভৌমত্ব ছিল এককেন্দ্রিক সরকার। তারপর স্বৈরতন্ত্র, যেটা এটার অর্থনৈতিক ভিত্তি ছিল সামন্তবাদী সরকার, সাম্প্রদায়িক ভিত্তি ছিল নগর সরকার এবং সার্বভৌমত্বের ভিত্তি ছিল একটা সাম্রাজ্য। তারপর ছিল ধর্মতন্ত্র, যেটা সাংবিধানিক ভিত্তি, তার অর্থনৈতিক ভিত্তি ছিল
স্বৈরতন্ত্র যেটা ছিল সেটা বলছিলাম আগে, যে সামন্তবাদী সরকার, এর সাম্প্রদায়িক ভিত্তি ছিল নগর সরকার এবং সার্বভৌমত্বের ভিত্তি ছিল সাম্রাজ্য। তারপর ধর্মতন্ত্র যেটা সাংবিধানিক ভিত্তি, এটা অর্থনৈতিক ভিত্তি ছিল পুঁজিবাদী সরকার, সাম্প্রদায়িক দেশীয় সরকার, আর সার্বভৌমত্বের ভিত্তি ছিল যুক্তরাষ্ট্রীয় সরকার। তারপর বহু নায়কতন্ত্র ছিল, এটা সমাজতান্ত্রিক সরকার, জাতীয় সরকার। প্রত্যক্ষ গণতন্ত্র যেটা ছিল, এটা অর্থনৈতিক ভিত্তি ছিল সমাজতান্ত্রিক পুঁজিবাদী সরকার এবং বহুজাতীয় সরকার। আরেকটা ছিল প্রজাতন্ত্র, এটাও ছিল সমাজতান্ত্রিক পুঁজিবাদী সরকার, আর সাম্প্রদায়িক ভিত্তি ছিল, এটাও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে। অধ্যাপক ম্যাকাইবেরের শ্রেণীবিন্যাস পর্যালোচনা করলে এটা আমরা দেখতে পারি যে বিভিন্ন চাহিদার পরিপূরক সাংবিধানিক, অর্থনৈতিক, সাম্প্রদায়িক ভিত্তি করে এইগুলো প্রতিষ্ঠিত। অধ্যাপক সরকার শ্রেণীবিভাগ ক্যারিস্টলের অন্যতম প্রতিষ্ঠিত আধুনিক রাষ্ট্রবিদ থেকে সরকার শ্রেণীবিভাগ করেছিলেন। ম্যাকাইবেরের শ্রেণীবিন্যাসকে অনেকে সমালোচনা করেছিলেন যে এটা আধুনিক যুগে অসম্পূর্ণ শ্রেণীবিন্যাস, আধুনিককালে অচল রাজতন্ত্র সম্পর্কে এরিস্টটল ধারণা অচল। তো এই বিভিন্ন রকম দার্শনিকগণ বিভিন্নভাবে সরকার শ্রেণীবিভাগ করেছেন। তো এরিস্টটল সর্বপক্ষে যেটা আগেই বলছিলাম, তিনি পলিটি বা এটাকে তোমাদের বিভিন্ন রকমের ভাবে বর্ণনা করেছেন। আর যে মেরিয়টের যে শ্রেণীবিভাগটা ছিল, এটা ক্ষমতার বন্টন অনুসারে মেরিয়ট সরকারকে দুই ভাগে ভাগ করেছেন। এটা ছিল এককেন্দ্রীয় সরকার, ইউনিটারি গভর্নমেন্ট, একটা ফেডারেল গভর্নমেন্ট। এককেন্দ্রিক সরকার যে মেরিয়টের প্রদত্ত সরকার একটি আধুনিক রূপ, আর এককেন্দ্রিক সরকারের মূল কথা হলো একটিমাত্র কেন্দ্রের সরকারের সকল ক্ষমতা সম্মিলন থাকবে বা ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে। ফেডারেল গভর্নমেন্ট হলো মেরিয়টের সরকার শ্রেণীবিন্যাস হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার আছে আধুনিক সরকার একটি বিশেষ রূপ। যুক্তরাষ্ট্র সরকার হলো সংবিধানের ভিত্তিতে পরিচালিত কেন্দ্র ও প্রাদেশিক সরকার। সংবিধান সংশোধন পদ্ধতি অনুসারে মেরিয়ট সংবিধান সংশোধনের পদ্ধতির উপর ভিত্তি করে সরকারকে আবার দুই ভাগে ভাগ করছেন, সুপরিবর্তিত ফ্লেক্সিবল গভর্নমেন্ট, আর একটা ছিল রিজিড গভর্নমেন্ট, দুষ্পরিবর্তনীয় সরকার। মেরিয়ট প্রদত্ত আধুনিক সরকার একটি বিশেষ রূপ হলো সুপরিবর্তন। বস্তুত সুপরিবর্তিত সংবিধানের ভিত্তিতে পরিচালিত হলেই সেটা সুপরিবর্তনীয় সুপরিবর্তনীয় সরকার তখন সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে পারে। আর যেটা দুষ্পরিবর্তনীয় সরকার, সেটা হলো দুষ্পরিবর্তনীয় সরকার হলো সুপরিবর্তনীয় সরকারের একটা বিপরীতধর্মী রূপ। এ ধরনের সরকার লিখিত ও দুষ্পরিবর্তন সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়। এখানে আইন বিভাগ ও শাসন বিভাগ সম্পর্কের ভিত্তিতে মেরিয়ট আবার সম্পর্কের ভিত্তিতে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা স্বৈরতান্ত্রিক, আর তারপর সংসদীয় সরকার, একটা ছিল রাষ্ট্রপতি সরকার। সংবিধানে স্বৈরতান্ত্রিক সরকার হলো আদর্শ নীতি বিবর্জিত সরকার। বস্তুত যে সরকার আদর্শ ন্যায় নীতি আইনের অনুশাসনকে উপেক্ষা করে জনসাধারণের উপর নির্যাতন, শোষণ, অত্যাচার অনেকটা একচাটিয়ে ভাবে যে তার ক্ষমতা চালায়, সেটাই ছিল স্বৈরতন্ত্র। সংসদীয় সরকার যেটা পার্লামেন্টারি গভর্নমেন্ট, সেটা হলো সংসদীয় সরকার আধুনিক সরকারের একটি বিশেষ রূপ। যে সরকার ব্যবস্থায় মন্ত্রিপরিষদ তথা শাসন বিভাগ তাদের কাজকর্মের জন্য সংসদের কাছে যৌথভাবে দায়ী থাকে এবং সংসদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাকেই পার্লামেন্টারি গভর্নমেন্ট বা সংসদীয় সরকার বলে। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল রাষ্ট্রপতি সরকার মেরিয়ট প্রবর্তিত আধুনিক সরকার একটি অন্যতম রূপ। রাষ্ট্রপতি চালিত সরকার বলতে বুঝে ওই সরকার ব্যবস্থাকে যে সরকারের সকল ক্ষমতা রাষ্ট্রপতি কর্তৃক পরিচালিত ও অনিয়ন্ত্রিত হয়। এখন দেখো বিভিন্নভাবে আমরা কিন্তু সরকারকে দেখছি, সরকারের বিভিন্ন যে রূপগুলো আমরা দেখলাম, এখন এর বিভিন্ন সমালোচনাও আছে। সরকার আধুনিক শ্রেণীবিন্যাসগুলো আমরা দেখছি সাংবিধানিক ভিত্তি অনুসারে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, ধর্মতন্ত্র, তারপর দ্বৈত সহ প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণীয় প্রজাতন্ত্র। অর্থনৈতিক বিষয় অনুসারে এখানে প্রাচীন সরকার ছিল সামন্তবাদী সরকার, পুঁজিবাদী সরকার, সমাজতান্ত্রিক পুঁজিবাদী সরকার। এই জিনিসগুলো আমরা দেখতে পাই বিভিন্ন রকমের সরকারের শ্রেণীবিভাগ। সরকারের সর্বাধুনিক যে শ্রেণীবিভাগ ছিল, সেখানে অ্যালান বলের মতে রাজনৈতিক ব্যবস্থাকে তিন ভাগে তিনি ভাগ করেছিলেন। একটা ছিল গণতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যটা হলো একাধিক রাজনৈতিক দলের কার্যকারিতা, অবাধ রাজনৈতিক প্রক্রিয়া, নিয়মিত নির্বাচন অনুষ্ঠান, বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিকারী সংঘ সমিতির উপস্থিতি, ব্যক্তির স্বাধীনতা সংরক্ষণের যথাযথ ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা, জনমতের গুরুত্ব প্রদান এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রবৃদ্ধি। আর সর্বাত্মক টোটালিয়ান গভর্নমেন্ট যেটা ছিল সর্বাত্মকবাদী ব্যবস্থা। সর্বাত্মক ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ব্যক্তি ও সমাজ জীবনে সর্বস্তরে সরকারের ব্যাপক নিয়ন্ত্রণ, একটি রাজনৈতিক দলের আনুগত স্বীকৃতি, কোনো আদর্শের ব্যাপক প্রভাব এবং সর্বোপরি এক ব্যক্তির কর্তৃত্ববাদী ব্যবস্থা। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো রাজনৈতিক ক্রিয়াকলাপের কোনো প্রভাবশালী আদর্শের অনুপস্থিতি, বল প্রয়োগের প্রবণতা, কোনো বিশেষ গোষ্ঠী বা সঙ্গের একচেটিয়া অধিকার এবং জনস্বার্থ। এখানে আবার এই ব্যবস্থাকে আবার আরও গণতন্ত্র হতে পারে, কেমন এককেন্দ্রিক হতে পারে, যুক্তরাষ্ট্র হতে পারে, সংসদীয় মন্ত্রিপরিষদ সাহিত্য হতে, রাষ্ট্রপতি সাহিত্য হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। আর সর্বাত্মকবাদী ব্যবস্থাটা ছিল বিশেষ আদর্শবাদী, আদর্শহীন, সাম্যবাদী এবং ফেসিবাদী। আর কর্তৃত্ববাদী ব্যবস্থাটা ছিল সনাতনী, যেমন সৌদি আরব, নেপাল। তারপর আধুনিক
কথা পড়বেন, সিরিয়া, ইরাক, এগুলো ছিল বিভিন্ন রকমের। তারপর মার্ক্সবাদীও বিভিন্ন শ্রেণী বিভাগ ছিল। মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ আবার অন্যভাবে রাষ্ট্র সরকার শ্রেণীবিভাগ। মার্ক্সবাদী তত্ত্বে রাষ্ট্রের বিভিন্ন প্রকার ঐতিহাসিক রূপে সন্ধ্যা ঐতিহাসিক রূপে নির্দেশ করে মার্ক্স বিভিন্নবার রাষ্ট্রকে যখন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তখন তার শ্রেণী বিভাগ হয়ে থাকে সামাজিক, অর্থনৈতিক ও শ্রেণীগত ব্যবস্থা অনুসারে। রাষ্ট্রের উৎপত্তি বিকাশ পর্যালোচনা করে তাকে কয়েকটি, যেমন দাস মালিকদের রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র, পুঁজিবাদী রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক। মার্ক্সীয় তত্ত্ব অনুসারে রাষ্ট্রের মূল কথাই ছিল শ্রেণী একনায়কত্ব। সমাজতান্ত্রিক ছাড়া সব রাষ্ট্রের শোষক শ্রেণীর হাতে একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়, যেমন প্রশাসন পণ্যের রাষ্ট্রের গঠন, রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, প্রবৃত্তি। এগুলো ছিল বিভিন্নই রকমের সরকার ব্যবস্থা। এখন আরেকটা বলছিলাম উত্তম সরকারের বৈশিষ্ট্য কি। উত্তম সরকারের বৈশিষ্ট্যগুলো এটা দেখলে আমরা দেখতে পারবো এটা গণতান্ত্রিক ব্যবস্থা হতে হবে, এখানে দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক থাকতে হবে। যেমন উত্তম সরকার হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, এবং তোমরা জানো রাষ্ট্র সব কাজই জনপ্রতিনিধিগণ পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে। তারপর দায়িত্বশীল ও জবাবদিহি। উত্তম সরকার অবশ্যই সরকারকে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক হতে হবে। সরকার জনগণ ও তাদের প্রতিনিধিগণের জন্য সবকিছুর জন্য জবাবদিহি করতে দায়ী থাকবে, দায়বদ্ধ থাকবে। আইনের অনুসরণ, রুল অফ ল থাকবে। উত্তম সরকার যথার্থ আইনের অনুশাসন গড়ে তুলবে, আইনের চোখে সকলে সমান থাকবে। তারপর ক্ষমতার স্বতন্ত্রীকরণ, যেটা উত্তম সরকার ব্যবস্থা আইন শাসন বিভাগ ক্ষমতার স্বতন্ত্রীকরণ করবে, প্রত্যেক বিভাগ আলাদা আলাদাভাবে স্বাধীন থাকবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। উত্তম সরকার প্রতিষ্ঠা করতে চাইলে রাষ্ট্র সকল ক্ষমতা একটি কেন্দ্রে কেন্দ্রীভূত করে তার বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে। জনগণের আস্থা অর্জন। উত্তম সরকারকে অবশ্যই তাদের কাজকর্মের জন্য জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণকে রাষ্ট্রীয় কাজে উদ্বুদ্ধ করতে হবে। সহনশীল হতে হবে। উত্তম সরকার সব ধরনের মত আদর্শের প্রতি উদার এবং সহনশীল হবে, এবং সরকারকে সকলের বাক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা থাকতে হবে। স্বাধীন প্রচার মাধ্যম থাকবে। উত্তম সরকার অবশ্যই ব্যক্তি স্বাধীনতা বিশ্বাসী। একটি দেশকে মুক্ত স্বাধীন প্রচার মাধ্যম থাকলে বুঝতে হবে এদেশের সরকার ব্যবস্থা উত্তম। তারপর জনহিতকরণ। সরকারি কর্মচারী, আমলা বা সরকারি কর্মী জনগণের সেবা করার মতো মন মানসিকতা থাকতে পারে। এগুলো থাকলে আমরা দেখবো যে সেখানে একটা কি হবে, উত্তম সরকার বৈশিষ্ট্য বলে বোঝানো থাকবে। এরপর সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্যগুলো কি কি। সাংবিধানিক সরকার যেমন আইনের সরকার, ব্যক্তিগত সরকার, এটা লিগ্যাল গভর্নমেন্ট, নট ইন্ডিভিজুয়াল। সাংবিধানিক সরকার রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর প্রতিষ্ঠিত কতিপয় সুনির্দিষ্ট নীতিমালার উপর প্রতিষ্ঠিত ছিল। এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সময়ের ঐতিহ্য, ট্র্যাডিশন থাকবে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের। গণতান্ত্রিক প্রতিষ্ঠান সময়ের ঐতিহ্য থাকবে। সাংবিধানিক সরকার ব্যবস্থা হলো জনগণের কল্যাণে নিবেদিত শাসন ব্যবস্থা, এবং এটা একটি গণতান্ত্রিক আদর্শ দ্বারা পরিচালিত হয়। এখানে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, সংবিধানের প্রাধান্য থাকবে। সাংবিধানিক সরকার সংবিধানের প্রাধান্য রক্ষিত হয়। সংবিধানকে দেশের সর্বোচ্চ মৌলিক আইন বলে গণ্য করা হয়। সংবিধানই এই সরকারের মূল নিয়ন্ত্রক এবং রক্ষা কবচ। তারপর সরকারের কার্যপদ্ধতি, স্টেবিলিটি অফ গভর্নমেন্ট, এর স্থিতিশীলতা থাকবে। সাংবিধানিক সরকার কার্যপদ্ধতির ক্ষেত্রে স্থিতিশীল নিয়মকানুন ও বিধিবিধান অনুসরণ করা হয়। এসব নিয়মকানুন বিধিবিধান ঘন ঘন পরিবর্তন করা উচিত নয়। তারপর সেপারেশন অফ পাওয়ার থাকবে, সেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। সাংবিধানিক সরকারের বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব প্রত্যক্ষ করা হয়। এক বিভাগ অন্য বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারবে না। আইন শাসন বিচার বিভাগ প্রত্যেকেই তাদের স্বাধীনভাবে কাজ করতে পারবে। গণতান্ত্রিক ও স্বৈরতন্ত্র বিরোধী থাকবে। সাংবিধানিক সরকার কোনো প্রকার স্বৈরাচারী ক্ষমতার উপর প্রতিষ্ঠিত হতে পারবে না। সরকার মূলত স্বৈরতন্ত্র বিরোধী এবং সত্যিকার অর্থে সাংবিধানিক ও গণতান্ত্রিক। তারপর জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করা থাকবে। সাংবিধানিক সরকার জনগণের মৌলিক অধিকার ও সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকবে। সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর, এই সরকার ব্যবস্থা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি সাংবিধানিক প্রক্রিয়ায় সংগঠিত হয়। তারপর গতিশীলতা, মোবিলিটি। সাংবিধানিক সরকার দেশের চাহিদা যুগোপযোগী আইন প্রণয়ন করে প্রগতি ও উন্নতির পথ ধাবিত হয়। তারপর দায়িত্বশীল, রেসপন্সিবিলিটি থাকবে। সাংবিধানিক সরকার একটা দায়িত্বশীল সরকার। এই সরকার ব্যবস্থায় শাসক শ্রেণীর শাসিতদের কাছে তাদের কার্যকলাপের জন্য দায়ী থাকে। মূলত তারা নির্বাচক মণ্ডলীর নিকট দায়ী থাকে। এগুলো কিন্তু দেখো কনস্টিটিউশনাল যে গভর্নমেন্ট যেটা থাকবে, নিয়মতান্ত্রিক সরকার যেটা থাকবে, সাংবিধানিক সরকারের এইসব বৈশিষ্ট্যবাদী তোমাদেরকে থাকবে। তো আমরা দেখি যে সরকার বিভিন্নভাবে কিন্তু সরকারকে, তারপর সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা, সরকারের স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি যেটা বলছি, বিচার বিভাগের সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি, প্রাধান্য, ক্ষমতার সীমাবদ্ধতা, সুস্পষ্ট নীতির উপর প্রতিষ্ঠিত, জনগণের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব, শাসনের সুনির্দিষ্ট পর্যায়ে, এই জিনিসগুলা সাংবিধানিক সরকারে থাকতে হবে। এরপর আধুনিক রাষ্ট্র সরকারের যে সমস্যাবলী যেটা আছে, সেখানেও অনেক সরকার বিভিন্ন রকমের সুনির্দিষ্ট। সরকার যতই আধুনিকতা হবে, মানুষের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ততই বৃদ্ধি করবে এবং সরকারের সমস্যা ততই বৃদ্ধি পাবে। আধুনিক সরকারের সমস্যাসমূহ কী কাজে বলে বিস্তর অনেক ব্যাপক। এখানে বিভিন্ন রকমের আছে। শাসন, কর্তৃত্ব, স্বাধীনতার মধ্যে সমন্বয় সাধন,
এটা হলো যে আদর্শ পরিবেশ সৃষ্টির মাধ্যমে ব্যক্তির স্বার্থ রক্ষার মধ্যে যথেষ্ট নাগরিক ও স্বাধীনতা থাকা উচিত এবং একটা সরকারও থাকা উচিত যাতে যার আদেশগুলি সুনির্দিষ্টভাবে প্রকাশ এবং কর্তৃত্বমূলকভাবে কার্য করায়। তারপর পরিচালিত ধ্যান ধারণা এবং যান্ত্রিক পরিবর্তনের মধ্যে একটা যোগসূত্র স্থাপন। আধুনিক সরকারের অপর একটা উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে পরিচালিত ও সনাতন বিশ্বাস এবং ধ্যান ধারণার সাথে যান্ত্রিক পরিবারের মধ্যে যোগসূত্র স্থাপন করা। তারপর গোষ্ঠীগত দ্বন্দ্বের ভারসাম্য রক্ষা করা। আধুনিক সমাজে বিভিন্ন গোষ্ঠী বিদ্যমান, আর ভিন্ন ভিন্ন গোষ্ঠী তাদের নিজস্ব স্বার্থ রক্ষা বিভিন্নভাবে সরকারের সাহায্য লাভ করতে চায় এবং সাহায্য প্রাপ্তির আশায় বিভিন্ন গোষ্ঠী ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল গঠন করে থাকে। আদর্শ বাস্তবতার মধ্যকার পার্থক্য। আদর্শ বাস্তবতার মধ্যে সর্বদা দূরত্ব থেকে যায় এবং এই দূরত্ব বা ভাগ পোষণ করা যে কোনো আধুনিক সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব পালন করা তাদের জন্য সমস্যা। যান্ত্রিক সমস্যার সমাধান। আধুনিক যুগ জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সরকারের উপর একটা বিরাট দায়িত্ব অর্পণ করছে। তারপর সাংবিধানিক সমস্যা। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনা মূল মতে। সংবিধানের মাধ্যমে সরকার জনগণের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, সংবিধানের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয়। তারপর সরকার ব্যবস্থায় মনস্তাত্ত্বিক যে সমস্যাটা, রাজনৈতিক বিচ্যুতি, ক্ষমতার সীমাবদ্ধতা, প্রকৃত শাসনের মধ্যে এই জিনিসগুলা সরকারের এখন আধুনিক সরকারের সমস্যা। তো এই জিনিসগুলো আমরা দেখি উন্নয়নশীল দেশগুলোতে সরকারের নানাবিধ সমস্যা মোকাবিলা করতে হয়। আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সমস্যাদের সমাধান সরকার। তদুপরি রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন রকমের সংকট, যেমন একত্রীকরণের সংকট, অনুপ্রবেশের সংকট, তারপর হলো সংগতির সংকট, বন্টন সংকট, এই সমস্যাগুলো সরকারের আধুনিক সরকার সমস্যার মধ্যে অন্তর্ভুক্ত হয়। এখন এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিভিন্ন রকমের সমস্যা হয়ে যায়। এখন আধুনিক যুগে সরকারের কর্মপরিধির বিভিন্ন কারণ আছে। কর্মবৃদ্ধি বা কর্মপরিধির কারণ কি? এখন বিশ্ব পরিবর্তনশীল। এই পয়েন্টটা তোমরা এভাবে বলতে পারবে, বিশ্বের পরিবর্তনের সাথে সাথে মানুষের ধ্যান ধারণা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আধুনিক যুগে রাষ্ট্র বলতে জনকল্যাণকামী রাষ্ট্র বোঝায়। এ ধরনের রাষ্ট্র জনগণের সামগ্রিক কল্যাণে সর্বদা আত্মনিয়োগ করে। কল্যাণকামী রাষ্ট্রের মূল কথা ছিল রাষ্ট্র জনগণের জন্য, জনগণের সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও শিক্ষা বিভিন্ন সমস্যার সমাধান অত্যাবশ্যকীয় এবং ঐচ্ছিক রাষ্ট্র হিসেবে কার্যক্রম করায়। আর সরকার যেহেতু রাষ্ট্রের একটি অত্যাবশ্যকীয় উপাদান ও চালিকা শক্তি, সেহেতু এইসব কার্যাবলী সম্পাদনের দায়িত্বই সরকারের উপর। এবং আধুনিক সরকারের জন্য ক্ষমতা দিন দিন এখন কার্যপরিধি তাদের বৃদ্ধি পাচ্ছে। একটা ছিল শিল্প বিপ্লব এবং এর প্রসার। ইউরোপের শিল্প বিপ্লবের পর শিল্পের প্রসার ঘটে এবং পুঁজিবাদের বিকাশ সাধিত হতে থাকে। নতুন নতুন শিল্পে স্থাপন এবং ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে দ্রুত কাঁচামাল সরবরাহ করা এবং ভোক্তাদের নিকট উৎপাদিত দ্রব্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রয়োজন দেখা দেয়। এর দায়িত্ব রাষ্ট্রের উপর বর্তায় এবং দ্রব্যসামগ্রী দ্রুত পরিবর্তন, পর্যাপ্ত মূলধন, বিভিন্ন রকমের অবকাঠামোগত উন্নয়ন, জনগণের জরুরি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন, সরকারি কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনে রাষ্ট্রকে কতগুলো গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করা হয়। এসব কাজের মাধ্যমে যেমন টেলিফোন, টেলিগ্রাফ, রেলওয়ে, বিদ্যুৎ খাতে উন্নয়ন উল্লেখযোগ্য। তারপর হলো দুটি বিশ্বযুদ্ধের যে কারণটা ছিল, এটা দুটি বিশ্বযুদ্ধের কারণের ফলেও রাষ্ট্র সমাজ জীবনের মধ্যে সুগভীর প্রভাব বিস্তার করছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক রাজনৈতিক পুনর্গঠনের জন্য রাষ্ট্র হস্তক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তারপর যোগাযোগ রক্ষা সংক্রান্ত কাজ, জাতীয় সরকার কিভাবে কর্মপরিধি বৃদ্ধি পাচ্ছে। একটি রাষ্ট্রের উন্নতি ও সমৃদ্ধি বহুলাংশ দেশের যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল। উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য সড়ক, রেলপথ নির্মাণ, নৌ বিমানবন্দর প্রতিষ্ঠা করা, ডাক্তার যোগাযোগ স্থাপন করা রাষ্ট্র অত্যাবশ্যকীয় কর্তব্যের মধ্যে পড়ে। এছাড়াও জনকল্যাণমূলক রাষ্ট্র তথা সরকার পানি, বিদ্যুৎ, গ্যাসের সরবরাহ নিশ্চিত করার এটাও একটা তাদের কর্মবিধির কাজ। শিক্ষা সংক্রান্ত কাজ, যে জাতি শিক্ষিত সে জাতি উন্নত হবে। সচেতন নাগরিক শুধু নিজের না পড়ে কল্যাণের জন্য কল্যাণ সাধন করতে সক্ষম, তাই জনগণ শিক্ষার জন্য রাষ্ট্রকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে এবং বিভিন্ন রকমের ভাবে তাদেরকে সাহায্য করে থাকে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রসার। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রসার সরকারের কর্মকাণ্ডকে বহুগুণে পরিণত করছে। প্রযুক্তিবিদ্যার কারণে অর্থনৈতিক, ধর্ম, নৈতিকতা প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত হয়েছে। তারপর ভোটাধিকারের প্রসারতা। বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকার প্রসারিত হওয়ার ফলে নাগরিকদের রাজনৈতিক চেতনা, রাজনৈতিক অধিকারের যথার্থ স্থান দেওয়ার জন্য সরকার বিভিন্ন কর্মপরিধি বাস্তবায়ন করতে হয়। এটাও কর্মপরিধি বৃদ্ধির একটা কারণ। তারপর অর্থনৈতিক কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। রাষ্ট্রের পক্ষে সরকার এসব অর্থ জনগণের উপর ধার্য আরোপিত কর সংগ্রহের মাধ্যমে যোগান দেওয়ার জন্য সরকার বাজেট প্রণয়ন করতে হয়। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস, প্রশাসনিক কার্যাবলী। রাষ্ট্রের প্রধান অপরিহার্য কার্যগুলোর মধ্যে প্রশাসনিক কার্যাবলী অন্যতম। সরকার আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে শাসন বিভাগ
বিনিয়োগ নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রের কার্যবাহী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন, কর্মকর্তা কর্মচারী নিয়োগ এবং এদের প্রশিক্ষণের ব্যবস্থা শাসন কার্য পরিচালনার জন্য উপযোগী করার কাজ সরকারকেই করতে হয়। জানমালের নিরাপত্তা, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত সরকার সকল রাষ্ট্রের সকল নাগরিকের জানমালের নিরাপত্তার বিধান করে থাকে। অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, রাষ্ট্র অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকারের পুলিশ বাহিনী, অন্য গঠন সহ অন্য প্রতিরক্ষা বাহিনীমূলক বাহিনী গঠন করে এবং তারা সরকার সাহায্য করে। পররাষ্ট্র বিষয়ক যেটা আছে ফরেন ব্যাপারটা, আর আধুনিক বিশ্ব অধিকাংশ রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম স্বয়ংসম্পন্ন নয়। স্বাধীনতা প্রতিটি রাষ্ট্র পররাষ্ট্র বিষয়ে কিছু কার্য সম্পাদন করে থাকে, এগুলো আধুনিক রাষ্ট্রের কর্মপরিধি অন্তর্ভুক্ত। আইনগত বিচার সংক্রান্ত কাজ যেটা আছে সেটাও, এবং জনস্বাস্থ্য সংক্রান্ত কার্য, সামাজিক নিরাপত্তামূলক কার্য যেটা আছে, সোশ্যাল সিকিউরিটি ওয়ার্ক, যেমন বৃদ্ধ, অসহায়, পঙ্গু, দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের সাহায্য করার দায়িত্ব করা। তাছাড়া চাকরিজীবীদের পেনশন, গ্র্যাচুইটি, ভাতা ইত্যাদি প্রদান করার দায়িত্ব সরকার গ্রহণ করে থাকে এবং বিভিন্ন ধরনের কাজ, সামাজিক নিরাপত্তামূলক কাজ, এগুলো বহুলাংশে তার কর্মপরিধি বৃদ্ধি করেছে। দ্রুত সংকট নিরসন, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী সমস্যা সমাধানের জন্য তড়িৎ ভূমিকা পালন করার ক্ষেত্রে কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই যে জিনিসগুলো, এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে এখন দেখো আন্তর্জাতিক পরিস্থিতির সংকট, মারাত্মক কষ্টে ঠান্ডার লড়াই, তারপর যুদ্ধের যে তামামা বাজা, বিভিন্ন রকমের সন্ত্রাসমূলক কার্যকলাপ, এগুলোর কারণে জনগণের জীবনের প্রতি এখন হুমকিস্বরূপ প্রতিরোধের ব্যবস্থা রাষ্ট্রের একটা ব্যবস্থাটা সরকারকে গ্রহণ করতে হয়। ফলে সরকারের প্রভাব, ক্ষমতা, প্রতিপত্তি, কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই যে ক্ষমতাগুলোর কারণে আমরা দেখি যে সরকারের কর্মপরিধি দিন দিন বৃদ্ধি পেয়েছে। তো সেগুলো আধুনিক যুগে প্রতিটি রাষ্ট্রে সরকারের কর্মকর্তা তৎপরতা বৃদ্ধির সাথে সাথে মানব জীবনে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানের দায়িত্ব স্বাভাবিকভাবেই রাষ্ট্রের পক্ষে সরকারের কাঁধেই পড়ে। রাষ্ট্র তার কাজ এখন শুধু অপরিহার্য কাজের মধ্যে সীমাবদ্ধ রাখে না, মানুষকে রাষ্ট্রের জীবনের পরম আশ্রয়স্থল গণ্য করে থাকে। আধুনিক যুগে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে সরকার জনগণের সেবায় বহুবিধ কাজ নিয়ে থাকে। সরকার জনগণের বন্ধু, দার্শনিক, পথ প্রদর্শক হিসাবে জনজীবনে গৌরবিত ভূমিকা পালন করে। রাষ্ট্র যেহেতু বিলুপ্ত সময়, সেজন্য সরকারকে ভিন্ন কাজ করে থাকে। তো আমরা এই জিনিসগুলো কিন্তু আধুনিক সরকারের কর্মপরিধির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। এবং এই জিনিসগুলো দেখো, এই যে জিনিসগুলো কর্মপরিধি বৃদ্ধির কারণ, এই যোগাযোগ, এই ব্যবস্থাগুলো, পদক্ষেপগুলো গ্রহণের সাপেক্ষে কিন্তু সরকারের কর্মপরিধি বা তার ক্ষমতা দিন দিন কিন্তু প্রসারিত হচ্ছে। এই জিনিসগুলো তোমরা বলতে পারবে। এখন এখানে সরকারের ক্ষমতা কর্তৃত্বের মধ্যে একটা পার্থক্য আছে। এগুলো আমরা বিভিন্ন রকমের সরকার ব্যবস্থায় আমরা বিভিন্ন রকমের করতে দেখতে পারি। তো একটা রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে জানো তোমরা, বিভিন্ন রকমের রাষ্ট্রটা পরিচালনা করবে সরকার, এবং সরকারকে এই কর্ম পরিচালনা করার ক্ষেত্রে গিয়ে যে প্রতিবন্ধকতাগুলো দেখা দেয়, যে সমস্যাগুলো দেখা দেয়, সেগুলো উত্তরণের দায়িত্বও কিন্তু সরকারের। একটা গঠনমূলক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান কথাই ছিল যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, এবং তারা সহযোগিতা বা মনোভাবাপন্ন মতামতের মাধ্যমেই তাদের সরকারকে, এবং নির্দিষ্ট সময় পর নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তাদের সরকারের কাছে, পার্লামেন্ট সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। জনগণও সরকারের মাথায় যৌথভাবে, তাদের পার্লামেন্ট যৌথভাবে জনগণের কাছে দায়িত্বশীল থাকতে হবে। এই সব যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি আমরা যখন তার প্রতিফলন দেখতে পাই, তখনই কিন্তু আমরা সরকারটাকে একটা উত্তম সরকার ব্যবস্থা বলতে পারি যেটাকে। কিন্তু কার্যক্ষেত্রে সরকার এই কার্যগুলো পালন করতে পারে না। অনেক সময় দেখা যায় যে আসলে সরকার দল থাকলেও বিরোধী দলের উপস্থিতি সেখানে অনেকটাই কম থাকে বা নিষ্ক্রিয় থাকে। সে কারণে মানুষ সবসময় কোনো একটা সরকারের উপরে আস্থা অর্জন করতে পারে না। আস্থা অর্জন করতে না পারলেই সেখানে গণতন্ত্র সবসময় হুমকির সম্মুখীন হয়, এবং গণতন্ত্র যখনই তার কাজের প্রতিফলন বা বাস্তবায়ন ঘটাতে পারে না, তখন সেখানকার যখনই সরকার জনগণের আস্থা হারিয়ে ফেলে, এবং জনগণ তখন পরবর্তী অন্য সরকার গঠনের জন্য তাদের যখন নির্বাচন ব্যবস্থা নিয়েও তখন তারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়। তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তখন দেখা যায় যে এগুলো তখন একটা অকার্যকর রাষ্ট্র ব্যবস্থা। আধুনিক রাষ্ট্রটা ছিল কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্র হলো মানুষের কল্যাণের জন্য কাজ করা। কল্যাণমূলক রাষ্ট্রে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্র। একটা রাষ্ট্র যখন ওই রাষ্ট্রে বসবাসকারী জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করে,
এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করে, তখন তাকে আমরা কার্যকর রাষ্ট্র বলে। কার্যকর রাষ্ট্র ছাড়া দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সম্ভব নয়, মৌলিক অধিকার সংরক্ষণ করা সম্ভব নয়। অর্থাৎ কার্যকর রাষ্ট্র ছাড়া একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকতে পারে না, এবং স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকতে না পারলেই তখন সেটা কি অকার্যকর রাষ্ট্র হয়ে পড়ে জায়গায়, যেখানে রাষ্ট্রের দ্বিতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এই অকার্যকর রাষ্ট্র ব্যবস্থা লক্ষ্য। বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে বেশি অনেক রাষ্ট্রে অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন নির্বাচনকে উৎখাত করে সরকার বিভিন্ন রকমের সামরিক সরকার তখন আসে, শাসনকার্য পরিচালনা করে, এবং সামরিক সরকারগুলো ক্ষমতায় এসে দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। এই জন্য আমরা বিভিন্ন রকম রাষ্ট্রকে, যেমন পাকিস্তান, তারপর মায়ানমার, বার্মা বলে এই রাষ্ট্রগুলোকে আমরা অকার্যকর রাষ্ট্র বলে অভিহিত করে। এভাবে দেখো বিভিন্ন রকমের সরকার গভর্নেন্স পড়লে তোমরা চ্যাপ্টার থেকে, আশা করি তোমরা এই চ্যাপ্টার অধ্যয়ন করে আমাদের অনেকগুলো উপকৃত হবে, এবং তোমরা করোনাকালীন সময়কে নিজেদেরকে সুরক্ষা রাখে যুগোপযোগী সময়োপযোগী করে সময়টাকে কাজে লাগাও, এবং তোমাদের পড়াশোনার প্রতি তোমাদের মনোনিবেশ করো। সময় মতোই তোমাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে, এবং আমরা আশা করি আমরা সবাই আবার স্বাভাবিক একটা অবস্থা ফিরে পাবো, এবং আল্লাহর কাছে দোয়া কর সবার জন্য। আল্লাহ হাফেজ।